প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান। তোমাদের সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন সম্পর্কিত আলোচনায় মৌলের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা ও আইসোটোপ নিয়ে যে আলোচনা আছে, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ ও আইসোটোপের ব্যবহার। তো এই বিষয়গুলি আলোচনা করার আগে আমাদেরকে পরমাণুর গঠন নিয়ে একটা ছোট্ট আলোচনা করতে হবে। আমরা জানি পদার্থের পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিন ধরনের মৌলিক কণিকা নিয়ে গঠিত। পদার্থের পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিন ধরনের মৌলিক কণিকা নিয়ে গঠিত। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এই কথাটা একটু ভিন্ন। হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন অনুপস্থিত। হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন অনুপস্থিত, এই কারণে হাইড্রোজেনের কণিকা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যেই সীমাবদ্ধ ধরা হয়। তবে কিছু কিছু পরমাণুর আবার নিউট্রন আছে। হাইড্রোজেনেরই কিছু কিছু পরমাণু নিউট্রন আছে, যেগুলোকে বলা হয় আইসোটোপ। তো বিষয়টা আমরা পরে নিয়ে আলোচনা করব। তো আমরা জানি পদার্থের পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। তাহলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, আর এই তিনটা বিষয়ের সঙ্গে আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ জড়িত। অর্থাৎ এই তিনটি বিষয়ের সঙ্গে আমাদের এই তিনটি বিষয় সম্পর্কিত। তো পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে যে পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে, অর্থাৎ প্রোটনের সংখ্যা। কোনো পরমাণুতে যতগুলি প্রোটন থাকে সেই প্রোটনের সংখ্যাটাই হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। বা কোনো মৌলের পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সেই প্রোটনের সংখ্যাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে এই যে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর এই নিউট্রন যোগ করলে যা হবে, প্রোটন আর নিউট্রন যোগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে মৌলের ভর সংখ্যা। আর আইসোটোপ কি? যে কিছু কিছু মৌল আছে প্রকৃতিতে যাদের অনেকগুলি পরমাণুর কথা যদি বিবেচনা করি, তার মধ্যে কিছু কিছু পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। এই যে নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওই মৌলের কিছু কিছু পরমাণুর ভর সংখ্যা হয় ভিন্ন ভিন্ন। সাধারণত পারমাণবিক সংখ্যা একই থাকে এবং এই পারমাণবিক সংখ্যাই হচ্ছে কোনো মৌলের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নির্ধারণ করে।
যেমন লোহার বৈশিষ্ট্য একরকম, বা লোহার বৈশিষ্ট্য ও গুণাগুণ তামার বৈশিষ্ট্য গুণাগুণের থেকে আলাদা, বা সোনা রূপা, এই যে আলাদা বৈশিষ্ট্য আলাদা গুণাগুণ, এটা নির্ভর করে মূলত হচ্ছে এই পারমাণবিক সংখ্যার উপরে। আর ভর সংখ্যা কোনো কোনো মৌলের ক্ষেত্রে কিছু কিছু ওই মৌলের কিছু কিছু পরমাণুর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। এই ভিন্ন ভিন্ন ভর বিশিষ্ট যে পরমাণুগুলি, সেই পরমাণুগুলিকে বলা হয় আইসোটোপ। যেমন আমি একটু আগে বললাম যে হাইড্রোজেনের পরমাণুতে সাধারণত নিউট্রন থাকে না, কিন্তু কিছু কিছু হাইড্রোজেনেরই কিছু কিছু পরমাণুতে নিউটনের উপস্থিতি পাওয়া যায়। এই যে নিউটনের উপস্থিতির কারণে তার ভর সংখ্যাও পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন এগুলি হচ্ছে আইসোটোপ। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা 3টা আইসোটোপ পাই। হাইড্রোজেনের যে আইসোটোপ আছে তার ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তো তাহলে আমরা জানলাম যে পারমাণবিক সংখ্যা বলতে কোনো পরমাণুর যে কয়টি প্রোটন আছে সেই প্রোটনের সংখ্যা। ভর সংখ্যা বলতে বুঝলাম যে প্রোটন আর নিউটনের যোগফল। আর আইসোটোপ হচ্ছে কোনো কোনো পরমাণুর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। এই ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু হচ্ছে আইসোটোপ। তো একটু যাচাই করি আমরা এবার। মনে করি এ একটি পরমাণু, এর ইলেকট্রন সংখ্যা 10, প্রোটন সংখ্যা 10 ধরি। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কোনো মৌলের যতগুলি ইলেকট্রন থাকে ততগুলি প্রোটন থাকে। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া বাদবাকি আমরা পরমাণুর প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা প্রায় সমানই ধরতে পারি। আর নিউটন মনে করি 7। তাহলে এই পদার্থটির অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা কত হবে? প্রোটনের সংখ্যা 10, আর এর ভর সংখ্যা কত? তাহলে ভর সংখ্যা হবে যে প্রোটন যোগ নিউট্রন, অর্থাৎ 10 যোগ 7 সমান 17। এর পারমাণবিক সংখ্যা 10 আর এর ভর সংখ্যা 17। 10 যোগ 7 সমান 17। তো এবার আসি আমরা একটু আইসোটোপ দেখি। আইসোটোপ মনে করি এক্স একটি মৌল, তার 3টি পরমাণু, পরমাণু হচ্ছে এক্স মৌলের পরমাণু। এই পরমাণুতে আমার হচ্ছে প্রোটন 10। তাহলে এই মৌলের অর্থাৎ এই পরমাণুতে প্রোটন কত হবে? 10, অর্থাৎ প্রতিটি পরমাণুর প্রোটন সমান হবে। তাহলে এটারও প্রোটন 10। এটার নিউটন ধরলাম 8, এটার নিউটন 7, আর এটার নিউটন হচ্ছে 9। তাহলে এটার ভর কত হবে? এটার ভর হচ্ছে ভর সংখ্যা সমান কত?
8 আর 10 আর 8-এ 18, এটা হচ্ছে কত 7 আর 10-এ 17, আর এটার হচ্ছে কত 19। অর্থাৎ এটার ভর সংখ্যা সমান সমান 17, এটার ভর সংখ্যা সমান সমান 17। এই যে 10 আর 8-এ 18, 10 আর 7-এ 17, 10 আর 9-এ 19, একই মৌল এক্স, তার 3টা পরমাণু, তার 3 রকম ভর সংখ্যা। এই হচ্ছে 3টা আইসোটোপ। তাহলে আমরা আইসোটোপ সম্বন্ধে জানলাম যে একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর সংখ্যা যদি বিভিন্ন হয় তবে তাকে আইসোটোপ বলা হয়। তো এবার আসি আমরা আইসোটোপের ব্যবহার, অর্থাৎ আইসোটোপ কী কী কাজে ব্যবহার হয়। বিজ্ঞান যেমন আবিষ্কার করছে তেমন সেই আবিষ্কারগুলিকে আমাদের জীবনে কাজে লাগানোর জন্যে আপ্রাণ চেষ্টা করছে। তো আইসোটোপ সাধারণত কৃষিকাজে, রোগ নির্ণয়ে, খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং ফসিলের বয়স নির্ধারণে ব্যবহার হয়, আর অন্যান্য কাজে ব্যবহার হয়। আমরা আপাতত এগুলি জানি। কৃষিকাজে কিভাবে ব্যবহার হয়? সাধারণত কৃষিতে বিভিন্ন ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন এবং গুণাগুণ পরিবর্তন বা নতুন নতুন গুণসম্পন্ন ফসল তৈরি করা, ফসলের নতুন জাত উদ্ভাবন এবং ফসলের গুণাগুণ পরিবর্তন ইত্যাদি কাজে আইসোটোপ ব্যবহার করা হয়। তারপরে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন রোগ শনাক্ত, রোগ নির্ণয় বা শনাক্ত এবং রোগ নিরাময়ের কাজে এই আইসোটোপ ব্যবহার হয়, যেগুলিকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কি? তেজস্ক্রিয় অর্থাৎ কিছু কিছু মৌল আছে প্রকৃতিতে, যেমন ইউরেনিয়াম ইত্যাদি, এরা নিচ থেকেই অর্থাৎ প্রাকৃতিকভাবে এরা শক্তি নির্গত করে। এই শক্তিকে বলা হয় তেজস্ক্রিয় শক্তি। আর আইসোটোপগুলি সাধারণত এই তেজস্ক্রিয়তা সম্পূর্ণ হয়, এজন্যে এই আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপও বলা হয়। তো আমরা কি আলোচনা করলাম? কৃষিকাজে এবং রোগ নির্ণয়ের কাজে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, এবং যেমন ক্যান্সার, এই ক্যান্সারের জন্য দায়ী যে কোষগুলি, এই কোষগুলি ধ্বংসতে এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তারপরে খাদ্যদ্রব্য সংরক্ষণ। আমরা যে খাদ্য উৎপাদন করি, এই খাদ্যগুলি ব্যাকটেরিয়ার কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, অর্থাৎ খাদ্য পচনে, কোনো কিছু পচনের ক্ষেত্রে ব্যাকটেরিয়া দায়ী। তো খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে হলে এই ব্যাকটেরিয়াগুলিকে যদি আমরা নির্মূল করতে পারি তাহলে সেই খাদ্যটা অনেক দিন ভালো থাকে। তো এই ব্যাকটেরিয়া জাতের ব্যাকটেরিয়া ধরনের আরও কিছু জীবাণু আছে যা খাদ্যদ্রব্যকে ধ্বংস করে, নষ্ট করে। এই জীবাণুগুলিকে ধ্বংসের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আর এই খাদ্যগুলি অনেক দিন পর্যন্ত, মাস, বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর ফসিলের বয়স নির্ধারণ। ফসিল কি? যে লক্ষ লক্ষ, হাজার হাজার বা কোটি কোটি বছর আগে কোনো প্রাণীদেহ বা কোনো উদ্ভিদ মারা গেছে, মাটির নিচে চাপা পড়ে সেই প্রাণীদেহগুলি বা উদ্ভিদ দেহ মাটির চাপ, তাপ ইত্যাদি বিভিন্ন কারণে কিছুটা পাথর আকারে বা কিছুটা শক্ত উপাদান আকারে বা কিছুটা চিহ্ন আকারে হুবহু রয়ে যায়। অর্থাৎ ওইটা দেখলে বোঝা যায় যে এটা একটা প্রাণীর দেহ বা এটা একটা উদ্ভিদ দেহ, কিন্তু এর বয়স দেখে বোঝা যায় না। এই বয়স অর্থাৎ এই উদ্ভিদ দেহটা বা এই প্রাণীর দেহটা কত বছর আগে, কত হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর আগে মারা গেছে বা উপস্থিত ছিল, এই সময়টা নির্ধারণের জন্যে এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়।
অর্থাৎ ফসিলের বয়স নির্ধারণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তো আমরা কি জানলাম? মৌলের পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝি সেটা জানলাম। মৌলের পরমাণুর বা মৌলের ভর সংখ্যা বলতে কি বুঝি সেটা জানলাম। আইসোটোপ বলতে কি বুঝি এবং আইসোটোপের ব্যবহার সম্বন্ধে জানলাম। আর পরমাণুর গঠন সম্পর্কিত বিষয়টি আবার আলোকপাত করা হলো এর সাথে, সেটাও জানলাম। তো আশা করি বিষয়গুলি সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো এবং কিছু জানতে পেরেছো, এবং এও আশা করি যে তোমরা বাড়িতে পাঠ্য বই খুলে এই বিষয়গুলি নিয়ে আবার চর্চা করবে, অনুশীলন করবে এবং ভালোভাবে বিষয়টা জানার চেষ্টা করবে। আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমাদেরকে শুভেচ্ছা, শুভকামনা, এবং তোমরা সবাই ভালো থাকবে। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সচেতনভাবে, সতর্কভাবে চলার চেষ্টা করবে। তো সকলকে আবারও নতুন ক্লাসের আমন্ত্রণে শুভেচ্ছা এবং ধন্যবাদ।